সো আশা করি সবাই ভালো আছো। সো লাস্ট টাইম আমরা আমাদের ষষ্ঠ ক্লাসের ফার্স্ট পার্ট করেছিলাম, তো আজকে আমরা আমাদের সেকেন্ড পার্টটা করব এবং এটা আমাদের এইচটিএমএল এর লাস্ট ক্লাস হবে। এর পরবর্তী ক্লাসগুলো থেকে আমরা সম্পূর্ণ সিএসএস এর উপর ফোকাসড করব, যেখানে আমরা এইচটিএমএল প্রজেক্টস এবং এইচটিএমএল এর যাবতীয় যে সকল ট্যাগস আমরা ব্যবহার করেছি বা শিখেছি সেগুলোর উপরই আমরা মূলত আমাদের সিএসএসটাকে অ্যাপ্লাই করব। সো এর আগের ক্লাসেরই মতো এই ক্লাসের মধ্যেও আমরা আরও ৮টা নতুন ট্যাগ সম্পর্কে শিখব। সো শুরু করা যাক। সো প্রথমেই আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের অডিও ট্যাগ। সো অডিও ট্যাগ যেটা, সেটা দিয়ে মূলত অডিও ফাইল নিজের প্রজেক্টসের মধ্যে এমবেড করা হয়। সো আমরা যদি অডিওটা নিই, তো এভাবেই করি। হ্যাঁ, সো ওপেন ট্যাগ এবং ক্লোজ ট্যাগ, রাইট? তো অডিও ট্যাগ দিয়ে ওয়েব পেজে অডিও যুক্ত করা বা প্লেয়ার কনসোল দেখানো বা হাইড করা, এই টাইপের যতগুলো ফাংশনস আছে সেটা মূলত এই অডিও ট্যাগটা দিয়েই করা হয়। যেরকম আমাদের বিভিন্ন ওয়েবসাইটস আছে যেখানের মধ্যে তোমাদের অডিও ফাইলস অ্যাড করা হয়, সেটা মূলত এভাবেই ইউজ করা হয়। এটার জন্য কিছু অ্যাট্রিবিউটস ব্যবহার করা হয়। সো প্রথমের দিকেই আমরা আমাদের অডিও ট্যাগটা নিয়ে নেব এবং সিম্পলভাবে এটাকে এভাবে হ্যাঁ করে নেব, বাস। ওকে। সো অডিও ট্যাগের মধ্যে যেমন আমরা যদি কোনো অডিও অ্যাড করি, সেটাকে অ্যাড করার জন্য আমরা মূলত সোর্স ট্যাগটা ব্যবহার করি। যে কোনো প্রকার অডিও হোক ভিডিও হোক, সেটাকে অ্যাড করার জন্য আমাদের একটা সোর্স দরকার। তো এই সোর্স অ্যাড করার জন্য আমরা সোর্স ট্যাগটা নিব। সো আমি সোর্স ট্যাগ নিলাম। ওকে। তো সোর্স ট্যাগটা যখন নেবা, তুমি এখানে দুটো অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে টাইপ। তো সোর্সের মধ্যে তোমার ফাইলের নেম এবং টাইপের মধ্যে তোমার ফাইলের ধরন হবে। সো আমি ফাইলের ধরন দিলাম সিম্পলি অডিও MP3। ওকে। এবং সোর্স, তো আমার একটা অডিও সোর্স দরকার, তো আমি সিম্পলি আমার এখানে একটা অডিও আছে, আমি এটা নিই। ওকে। আমার হ্যাঁ এখানে একটা অডিও আছে, আমি তো সিম্পলি এই অডিওটার আমি পাথ কপি করব। তো পাথ কপি করার জন্য আমি এটাকে গুগলে ওপেন করি আগে। ওকে। সো এটা হয়ে গেল। ওকে। সো এবার আমি সিম্পলি আমার এখানে অডিও পার্ট দিয়ে দিব এবং এটাকে সেভ করে নেব। সো সেভ করার পর এটাকে যদি আমরা আমাদের ব্রাউজারে খুলি, সো এখানে আমরা যেটা খেয়াল করলাম, আমাদের অডিও শো হচ্ছে না, যেহেতু আমরা এরকম সার্ভার থেকে লোড করছি, সেই হিসেবে আমাদের এখানে অডিওটা শো হচ্ছে না। তো এই টাইপের অডিও শো করানোর জন্য তোমাদেরকে মূলত তোমাদের হোস্টিং সার্ভার থেকে অ্যাড করতে হবে অডিও ফাইলটা। যেহেতু আমি অডিও ফাইলটা আমার পিসি থেকে শো করছি, ওই জন্য এটা এখানে লোড হচ্ছে না। তো এটাকে যদি লোড করতে হয়, আমাদেরকে নিজেদের হোস্টিং সার্ভারের মধ্যে প্রথমত ফাইলটাকে আপলোড করতে হবে, এরপরে ফাইলের যে লিঙ্কটা অর্থাৎ পার্ট লিঙ্ক সেটা এখানে দিয়ে দিতে হবে। সো অডিও অপশনের মধ্যে কোনো প্রকার কন্ট্রোল অপশন যদি অ্যাড করতে হয়, অর্থাৎ অডিওর মধ্যে আমাদের অন অফ অনেকগুলো কন্ট্রোল অপশন থাকে। যেমন সেটা এভাবেই বুঝি, এই যে যেমন এটাকে যদি আমরা ওপেন করি, হ্যাঁ ব্রাউজারে ওপেন করলাম, হ্যাঁ। সো এই যে এখানে অন অফ কন্ট্রোল ভার্সন, তো এই কন্ট্রোলসটা মূলত এখানে অডিওর মধ্যে আমাদের কন্ট্রোল অ্যাট্রিবিউটটা নিতে হবে। তো আমরা যে কন্ট্রোল অ্যাট্রিবিউট দেবো, আমাদের এই কন্ট্রোল অপশন তৈরি হবে। সো আমি যদি এখন যাই, এরকম একটা কন্ট্রোল অপশন তৈরি হবে। এখন আমরা আগে কন্ট্রোল অপশন ছিল না, তো এখন যেহেতু আমরা কন্ট্রোল অপশন অ্যাড করেছি, আমরা নিজেদের মতো নিজেদের অডিওকে কন্ট্রোল করতে পারবো। সো এভাবে আমরা অডিওসকে অ্যাড করব। এছাড়া আমরা যদি চাই আমাদের এই অডিওটাকে আরেকটু আপগ্রেড করতে পারি, যেমন আমরা যদি চাই যে আমাদের অডিওটা শুরুতেই প্লে হবে, তাহলে আমরা সিম্পলি এখানের মধ্যে অটো প্লে ব্যবহার করতে পারি। আমি যদি এখানে অটো প্লে দিই, কন্ট্রোলেরই পাশে অটো প্লে দিই,
এবং সিম্পলি এখানে এসে একটা রিফ্রেশ দিই। এখানে 1 মিনিট। তাহলে আমাদের এখানে এটা অটো প্লে হবে। এছাড়া আরো কিছু অ্যাট্রিবিউটস আছে, যেমন ধরো লুপ, মিউট, এগুলো চাইলেও আমরা আমাদের এখানের মধ্যে অ্যাড করতে পারি। অটো প্লেটা দিলে আমার এখানে প্লে হচ্ছে না, যেহেতু আমাদের এখানে আমরা গুগল ব্রাউজার ইউজ করছি। তো ডিফল্ট ব্রাউজারের মধ্যে আমাদের জেনারেলি অটো প্লে হয় না। তো এটা হয়ে গেল তোমাদের অডিও। এরপর আরেকটা অপশন আছে যেটাকে মূলত আমরা ভিডিও বলি। তো ভিডিও সেকশনও সিমিলারই। তো ভিডিও সেকশনের ক্ষেত্রে আমরা ভিডিও ট্যাগ ব্যবহার করব। সিমিলার ভাবে আমরা ভিডিওর জন্য আমাদের একটা সোর্স দরকার। তো আমরা সিম্পলি এখানের মধ্যে একটা সোর্স নিয়ে নেব ভিডিও। ওকে, তো সোর্সের মধ্যে আমরা চাইলে আমাদের ভিডিওর পার্ট যেটা সেটা দিতে পারি। তো আমি টাইপের মধ্যে দিলাম ধরো ভিডিও, এবং ফাইলটা এমপি4 এ, তো আমি এমপি4 লিখে দিলাম। সো আমাদের একটা ভিডিওর পার্ট দরকার। তো আমি সিম্পলি এখান থেকে আমার ভিডিও, হ্যাঁ ওকে, সো আমি আমার এই ভিডিওটা আমি পার্টটা নিব। এই আমি এখানে খুললাম। সো আমি মূলত এই পার্ট ভিডিও নিলাম। সো এখন এটাকে আমি যদি এখানে দিয়ে দিই এবং সেভ দিই এবং সিম্পলি এখানে এসে একটা রিফ্রেশ দিই, সো আমাদের ভিডিও দেখাচ্ছে। বাট প্রবলেম হচ্ছে এটা অনেক বিশাল। সো আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছিলাম যে হাইট ওয়েট কিভাবে অ্যাড করে। তো আমরা মূলত সেই হাইট ওয়েটেই অ্যাড করব। তো আমি একটু স্পেস নিয়ে জায়গা নিই। আমি প্রথমে উইথ নিলাম, রেগুলার ইউটিউবের সাইজই দিই 640, এবং হাইট নিব 360। ওকে, সো এবার যদি আমি যাই, সেভ করলাম, এবার যদি আমি যাই একটা রিফ্রেশ দিই, সো আমাদের ভিডিওটা দেখাচ্ছে। ওকে, বাট ভিডিওটা এখানে প্লে হবে না, যেহেতু আমাদের এখানের মধ্যে কিছু রেস্ট্রিকশন আছে। যেহেতু আমরা ব্রাউজারে এভাবে ফাইল, লোকাল ফাইল খুলছি, তো সেই ক্ষেত্রে ভিডিওটা প্লে হচ্ছে না। আমরা ভিডিওটাকে প্লে করার একটা অপশন অ্যাড করি। আমরা এই অডিওর মতোই আমরা এখানের মধ্যে কন্ট্রোলস অ্যাড করি। কন্ট্রোলার অ্যাড করলে কি হবে, আমাদের ভিডিওটাকে আমরা প্লে করার কিছু অপশনস পাবো। এই এখন আমরা আমাদের ভিডিওটাকে সহজে অডিওর মতো প্লে করতে পারছি। এখন যদি আমরা চাই যে আমাদের এই ভিডিওটার উপর একটা থাম্বনেল দেখাতে, আমরা সিম্পলি আরেকটু জায়গা নিয়ে আমরা এখানে একটা পোস্টার ট্যাগ নেব মূলত থাম্বনেলস অ্যাড করার জন্য। তো আমাদের এখানে পোস্টার কোথায় আছে, আমি একটা পোস্টার খুঁজি। সো আমি ধরো এক্সাম্পল স্বরূপ, হ্যাঁ, আমাদের এই ক্লাসের একটা পোস্টার দিয়ে দিই। ওকে, সো আমি এটা কি করি, এটাও ব্রাউজারে খুলি এবং আমি ব্রাউজারে ফাইল নেমটা কপি করলাম এবং এটা এখানে দিয়ে দিলাম সিম্পলি, এটাকে সেভ দিলাম। ওকে, এবার যদি আমরা যাই এবং একটা রিফ্রেশ দিই, এই অটোমেটিক আমাদের থাম্বনেল রেডি। সো আমাদের ভিডিওতে এভাবে থাম্বনেল রেডি। তো মূলত এভাবে এই ফাংশনগুলো মূলত ইউটিউব, ফেসবুক ওগুলোর ক্ষেত্রে এই সিমিলার জিনিসটা কাজ করে, যেটা ওদের ব্যাক এন্ডে ব্যবহৃত লজিক, অর্থাৎ যেটা পিএইচপি লজিক থাকে, বা ধরো পাইথন লজিক থাকে, বা ধরো তোমাদের সি সি প্লাস লজিক, তো সবগুলো লজিকের ক্ষেত্রেই ওরা ডিসাইড করে যে কখন কোনটা একটা ডিপ্লয় হবে, এবং সেটার উপর ভিত্তি করে মূলত এই সাইটগুলো কাজ করে। সো এটা ছিল যে আমাদের ভিডিও ট্যাগ এবং অডিও ট্যাগ। ওকে, তো আশা করি সবাই বুঝেছো, এবং এটা নিয়ে যদি কোনো প্রবলেম হয় বা কোনো প্রকার মানে এরর আসে, তো আমাদেরকে জানাতে পারো, তোমাদেরকে আমরা সাহায্য করব। সো এখানের মধ্যে আমরা মূলত সোর্স ট্যাগ, যেমন অডিও আর ভিডিও দুটোর মধ্যে আমরা সোর্স ট্যাগ ব্যবহার করলাম। তো সোর্স হলো মিডিয়া ট্যাগ, যেটা চাইল্ড ব্রাউজার সাপোর্ট ফাইল খুঁজে দেয়। চাইল্ড ব্রাউজার, তো চাইল্ড ব্রাউজার মূলত হচ্ছে যে আমাদের যে একটা ফাইল থাকে, সেই যে আমাদের একটা ফাইল আছে, মূলত এই যে একটা আমাদের ফাইল এইচটিএমএল ফাইল index.html, তো এই ফাইলটাকে তথ্য যোগান দেওয়ার জন্য যে আমরা একটা আলাদা বিভিন্ন ফাইলসগুলোকে রেখেছি, যেমন ধরো অডিও ফাইল, ভিডিও ফাইল, তো এই ফাইলগুলোকে আমরা কানেক্ট করছি। ওগুলো হচ্ছে যে চাইল্ড সাপোর্ট। এই চাইল্ড সাপোর্ট ফাইলগুলোকে আমরা মূলত এই সোর্সের মাধ্যমে খুঁজে অ্যাড করি। তো এই সোর্সের মধ্যে মূলত দুই ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় সোর্স ট্যাগে। ওকে,
সো সোর্স ট্যাগ একটি ওপেন ট্যাগ, এটার কোনো ক্লোজ ট্যাগ নেই। যেমন ধরো তোমাদের বিআর ট্যাগ, যেটা দিয়ে মূলত প্যারাগ্রাফসের লাইন ভাঙা হয়। সো এগুলোকে ওপেন ট্যাগ বলে, এগুলোর কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। তো সোর্স ট্যাগটা মূলত একটা ওপেন ট্যাগ, এটার কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, যেরকমটা আমরা অডিওর ক্ষেত্রে দেখতেছি একটা ওপেন ট্যাগ একটা ক্লোজিং ট্যাগ, রাইট? সোর্সের ক্ষেত্রে নেই। এখানে দুইটা ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার হয়, একটা হচ্ছে সোর্স, যেটার মধ্যে আমাদের ফাইলের অ্যাড্রেস থাকবে, আরেকটা হচ্ছে টাইপ, অর্থাৎ আমাদের ফাইলটা কী ধরনের সেটা সম্বোধন করে দিলে এসইওর জন্য ভালো। তাহলে যখন ব্রাউজার এটা ইন্ডেক্সড হবে, তখন এই ধরনের ভিডিও যদি কেউ সার্চ মারে, তখন ব্রাউজার আমাদের এটাকে ক্রল করবে। সো আশা করি বোঝা গেল। এরপর আমরা আরেকটা ট্যাগ সম্পর্কে জানবো, যেটা হচ্ছে যে প্রোগ্রেস বার। যেমন আমরা অনেক সময় দেখি সাইডের মধ্যে প্রোগ্রেস বারটা কিন্তু খুব জরুরি, যেটাকে আমরা লোডিংয়ের জন্য ইউজ করি, বা চেক আউট অপশনে বা ডাউনলোড অপশনে আমরা প্রোগ্রেস বার প্রচুর ব্যবহার করি। এছাড়া যারা কোর্স সেলিং ওয়েবসাইট বানায়, সেখানের ক্ষেত্রে আমরা প্রোগ্রেস বার ব্যবহার করি। তো আমরা সিম্পলি প্রোগ্রেস ট্যাগ নেব। প্রোগ্রেস ট্যাগটা মূলত ওপেন ট্যাগই, এটার মনে ওপেন ট্যাগ ভিত্তিক, এটার মধ্যে ক্লোজ ট্যাগও ইউজ করা যায়। তো আমরা সিম্পলি একটা ক্লোজ ট্যাগ নেব এটার জন্য। হ্যাঁ, ওকে। সো আমাদের ক্লোজ ট্যাগ এবং ওপেন ট্যাগ হয়ে গেল। সো আমি কি করি, যেহেতু প্রোগ্রেস সর্বদা 0 থেকে স্টার্ট হয়, তো আমি এখানে 0 নিলাম এবং 0% দিস। ওকে। সো যখনই তোমরা প্রোগ্রেস বারে যাবা, দুইটা অপশন পাবা বা দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার হবে, একটা হচ্ছে ভ্যালু এবং একটা হচ্ছে ম্যাক্স। তো ভ্যালু আমি 0 থেকে দিচ্ছি, অর্থাৎ আমার এটা 0 থেকে স্টার্ট হবে, এবং ম্যাক্স আমি 100 দিচ্ছি, অর্থাৎ 0 থেকে স্টার্ট হয়ে 100-তে গিয়ে থামবে। ওকে, এটা হয়ে গেল আমাদের প্রোগ্রেস বার। আমরা যদি এখানে এটা একটা রিফ্রেশ দিই, আমাদের এই যে একটা প্রোগ্রেস বার, এটা হয়ে গেছে আমাদের একটা প্রোগ্রেস বার। এটা 0 থেকে 100। ওকে, বাট প্রবলেম হচ্ছে, আমি সর্বদা বলেছি, এর আগের ক্লাসও বলেছি, যে যতগুলো তোমরা ট্যাগ ব্যবহার করবা বিভিন্ন পার্ট বা বিভিন্ন সেকশনে, সবগুলোতে একটা পরিচয় দেবা, যেটাকে আমরা মূলত আইডি বলি। সবগুলোর একটা নির্দিষ্ট আইডি থাকতে হবে, যাতে পরবর্তীতে স্টাইলিং করতে আমাদের সহজ হয়। আমি সিম্পলি এখানের মধ্যে আমরা একটা রিডার বার, ওকে, রিডার বার একটা আমরা আইডি দিলাম। তো পরবর্তীতে যখন আমরা সিএসএস অ্যাপ্লাই করব, আমরা সহজেই করতে পারবো। এক্সাম্পল স্বরূপ, তোমরা হয়তো অনেকে জাভাস্ক্রিপ্ট ক্লাস করেছো স্যারের। সো আমরা একটা বেসিক স্ক্রিপ্ট অ্যাপ্লাই করছি। ওকে, সো আমি এটা পরে বুঝাবো তোমাদের। তোমরা জাভাস্ক্রিপ্ট ক্লাস যারা করছো তারা, আচ্ছা না, এটা থাকুক আপাতত। আমরা এটা জাভাস্ক্রিপ্ট ক্লাসের মধ্যে আমরা দেখি কভার আপ করা দিতে পারি নাকি, কারণ অনেকে হয়তো এখনো বেসিক লেভেলে আছো, জাভাস্ক্রিপ্ট অতটা পারো না, তো সেই হিসেবে এটা না দেখানোই ভালো। সো এটা থাকুক। সো এরপর আমরা আরেকটা অপশন জানি, যেটার নাম আমরা অনেক সবাই হয়তো শুনেছি, সেটা হচ্ছে আমাদের আইফ্রেম। আইফ্রেম দিয়ে অন্যান্য ইউআরএল, এমবেড কোড, গুগল ম্যাপ, ইউটিউব ভিডিও, বিভিন্ন ধরনের সিকিউরিটি অ্যাসেবিলিটি নিয়ে মানে প্রোডাক্ট অ্যাড করা যায়। আইফ্রেমটা মূলত ওই কাজে, যেমন আইফ্রেম দিয়ে মূলত আমরা এমবেড, অর্থাৎ ধরো একটা সাইডের মধ্যে কোনো প্রকার ভিডিও আছে, আমরা সেটাকে আমাদের এখানের মধ্যে শো করতে পারি। এটার জন্য কিছু অ্যাট্রিবিউটস ব্যবহার হয়, সোর্স, টাইটেল, হাইট, উইথ, লোডিং, স্যান্ডবক্স, অ্যালাউ। এছাড়া আরও কিছু অ্যাট্রিবিউটস এটার মধ্যে ব্যবহৃত হয়। যেমন এক্সাম্পল স্বরূপ, ধরো আমরা আমাদের একটা ভিডিও, সো আমি এখানে ভিডিও তো কোথায় আছে, আচ্ছা ওকে, এটা হচ্ছে আমার একটা ভিডিও, রাইট? সো আমি চাচ্ছি সোর্সে আমি আমার ভিডিওটা দেবো, একে আমি আমার সোর্সে আমার ভিডিওটা দিলাম। তো এই জায়গায় ইউটিউবের লিঙ্কও হতে পারে, কোনো প্রবলেম নেই। এবং আমাদের একটা উইথ হাইট দরকার। সো আমি সিম্পলি এখান থেকে উইথ আর হাইট কপি করে নিলাম, এবং এই জায়গায় একটু জায়গা নিয়ে আমি উইথ এবং হাইট নিয়ে নিলাম। ওকে, সো এটা হয়ে গেল আমাদের আই ফ্রেমের একটা কোড, রাইট? বাট এবার আমাদের জিনিস আসছে এখানে টাইটেল। আমরা তো আই ফ্রেম তৈরি করলাম, বাট এখানে কোনো প্রকার টাইটেল দিলাম না, নাম দিলাম না। এর আগেরটাতে আমরা আইডি ব্যবহার করেছি, বাট এটার ক্ষেত্রে আমরা এটাকে একটা টাইটেল দিচ্ছি, অর্থাৎ যেহেতু ভিডিও, তো ভিডিওর একটা নির্দিষ্ট টাইটেল থাকে, রাইট? তো আমি টাইটেল দিলাম HTML 6th ক্লাস পার্ট। ওকে, একটা টাইটেল দিলাম বেসিক। তো টাইটেল দিয়ে দেওয়ার পর আমরা এবার এটাকে একটু সেভ করি এবং এখানে একটা রিফ্রেশ দিই।
সো আমাদের এই যে আই ফ্রেমটা এখানে শো করছে। এর আগেরটাতে আমাদের কন্ট্রোল ব্যবহার করতে হয়েছিল কন্ট্রোলার দেখানোর জন্য, বাট এটা ডিফল্ট ফাংশন, যার কারণে আমাদেরকে কোনো প্রকার কন্ট্রোলার এখানে অ্যাড করতে হচ্ছে না। এটা অটোমেটিক আই ফ্রেম ব্যবহার করলে কন্ট্রোলার আসে। বাট আই ফ্রেমের ক্ষেত্রে সিকিউরিটি রিজনটা বেশি, অর্থাৎ আই ফ্রেম যদি কোনো প্রজেক্টে ব্যবহার করা হয় তবে সেখানে সিকিউরিটির খেয়াল রাখতে হয়, যে জায়গায় ভিডিও ট্যাগ ব্যবহার করলে অতটা ইয়া থাকে না। তো ভিডিও ট্যাগটা মূলত ইন্টারনাল প্রজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেখানে আই ফ্রেমটা আমরা নিজেদের এমন প্রজেক্টসগুলোতে ব্যবহার করি। ধরো আমাদের একটা পোস্ট সিস্টেম আমরা বানালাম, যে ওখানে পোস্ট করলে তোমার সাইডে দেখাবে। তো ওখানের মধ্যে আমরা যদি আমাদের ভিডিও লিঙ্কটা দিয়ে দিই, অটোমেটিক সেটা আমাদের পোস্টের মধ্যে দেখাবে। তখন আমরা এই আই ফ্রেমটা ব্যবহার করব, অর্থাৎ এক্সটার্নাল ভিডিও এম্বার্ট করার জন্য। সো এবার আমরা এখানের মধ্যে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করি, ফ্রেমের একটা বর্ডার যোগ করি। ফ্রেম বর্ডার আমি দিলাম ধরো সরি, আমি ফ্রেম বর্ডার নিলাম 0 দিই আপাতত। আমরা একটা ফ্রেম বর্ডার, তো ফ্রেম বর্ডার দিয়ে মূলত এই যে নামের মধ্যে বোঝা যাচ্ছে ফ্রেমের ইয়ে। এখানের মধ্যে আমরা আরও কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, যেমন ধরো লেজি লোডিং, অর্থাৎ আমরা চাচ্ছি যে আমাদের আগে সাইট পুরো দমে লোড হবে, তারপর আমাদের ভিডিওটা লোড হবে। এতে করে আমাদের সাইডের লোডিং টাইমটা একটু ঠিক হবে। তো আমি সিম্পলি আমরা সিম্পলি লোডিংটা নেব, এবং লোডিংটা আমি দেবো যে লেজি। তো লেজিটা দিয়েছি, এটা আমাদের সাইডে সব ডেটা লোড হওয়ার পর মূলত আমাদের এই ভিডিওটা লোড হবে। আর যতক্ষণ লোড হচ্ছে আমরা ততক্ষণ এখানের মধ্যে আমাদের এই পোস্টারটা চাইলে শো করাতে পারবো, ওই জন্যই মূলত এটা দিলাম। এখন আমরা আমাদের ভিডিও অপশনের মধ্যে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে এই যে সো আমাদের সবার আগে আমাদের সাইট লোড হবে, তারপরে আমাদের ভিডিওটা লোড হবে, ওই জন্য আমরা এই লেজি লোড অপশনটা দিলাম। এছাড়া আমরা চাইলে আরও কিছু অপশনস এখানে অ্যাড করতে পারি, যেমন ধরো এটা এভাবেই অ্যাড করি। অ্যালাউ করার জন্য আমি এখানে সিম্পলি অ্যালাউ, আমি কিছু জিনিস এখানে অ্যালাউ করে দিই। ওকে, সো অ্যালাউর মধ্যে প্রথমে আমরা জিনিস যেটা দেব সেটা হচ্ছে অটো কি দেওয়া যায়, হ্যাঁ সবার আগে আমি যেটা দেবো সেটা হচ্ছে যে আমাদের অটো প্লে। ওকে, সো অটো প্লে দেওয়ার পর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদেরকে এই এই চিহ্নটা সেমিকোলনই বলো মানে, হ্যাঁ সেমিকোলনটাই ব্যবহার করতে হবে। তো আমরা অটো প্লে দিলাম। এরপর ক্লিপবোর্ড, ক্লিপ, যাতে আমাদের এটা কপি করা যায় ভিডিওটা। আমরা ক্লিপবোর্ড দিলাম। আমরা এই কতগুলো পারমিশন দিলাম এবং এটাকে সেভ করলাম। এবার যদি আমরা একটা রিফ্রেশ দিই, তো আমাদের এখানে কিছু অপশনস আমরা এখানে পাচ্ছি, এই যেমন পিকচার ইন পিকচার, প্লে স্পিড, এই কিছু অপশনস আমরা এখানে পাচ্ছি। আমরা এখান থেকে ভিডিও কপি করতে পারছি। তো এই পারমিশনসগুলো আমরা মূলত এখানে দিয়ে দিলাম। তো এটা ছিল আমাদের ফ্রেমের। এছাড়া আরেকটা অপশন আছে, যেমন আমরা এখন আই ফ্রেম ব্যবহার করেছি, তো আই ফ্রেম ছাড়াও আরেকটা অপশনস আছে, যেটা মূলত হচ্ছে যে তোমাদের এম্বার্ট। সো এম্বার্ট ট্যাগ মূলত এক ধরনের ফাইল এম্বার্ট করার জন্য ব্যবহৃত হয়, যেটা মূলত পিডিএফ, তারপর বিভিন্ন ধরনের আউটকাস্ট বা এক্সটার্নাল যে ফাইলগুলো থাকে সেগুলোকে নিজেদের প্রজেক্টে শো করানোর জন্য আমরা মূলত এটা ব্যবহার করি। সো এই ট্যাগগুলো আমরা এখানে থাকুক, আমরা নিচের দিকে এম্বার্ট কোডটা নিই। সো আমরা সিম্পলি আমরা এম্বার্ট কোডটা নিলাম। তো এম্বার্ট কোডে মূলত তোমাদের বিভিন্ন ফাইল,
দেওয়া থাকবে। তো আমি এখানে এক্সাম্পল স্বরূপ আমি কি দিতে পারি, আমার থেকে তো সেরকম ফাইল আছে না, নেই। সো আমরা আচ্ছা ওকে, সো আমি এটা কপি করে নিই। আমি আমার এখানে এমবেডের মধ্যে আমি আমার ইমেজটা শো করি। ওকে, সো এখানে একটু জায়গা নেব। সবগুলোরই মতো আমাদের এখানে প্রথমে সোর্স এবং টাইপ দুইটা ডাটা টাইপ বা অ্যাট্রিবিউশন ব্যবহার করতে হবে। তো আমি সোর্সের মধ্যে দিলাম এটা, এবং টাইপের মধ্যে দিলাম MP3। ওকে, সো আমাদের এখানের মধ্যে একটু সাইজ অ্যাড করে দিতে হবে, নাহলে অনেক বড় ইমেজ আসবে। তো আমি কিছুটা উইড নিই, উইড নিলাম 200, হাইট নিলাম 200 সামথিং। ওকে, তো সেভ করলাম। এখানের মধ্যে এটা দেখাচ্ছে, কারণ আমরা এখানে এমবেড যেটা করেছি এটা মূলত PDF TDF এর ক্ষেত্রে। তো আমার থেকে তো এখানে PDF ফাইল নেই, তো সেই ক্ষেত্রে আমি ইমেজটা শো করছি, বাট ইমেজ শো হবে না। আচ্ছা 1 মিনিট আমি দেখি। পিডিএফ না, এটা এটা দেখি, খুলে দেখি, এটা দেখি ব্রাউজারে খুলে নাকি। না, এটা খুলছে না। এখানে মূলত PDF ফাইল বা ফ্ল্যাশ ফাইলগুলোই খোলা হয়। তো এখানের মধ্যে এক্সাম্পল স্বরূপ আমি ইমেজটা দিয়েছি, বাট ইমেজ ফাইলটা খুলবে না। এটা দিয়ে মূলত PDF ও অন্যান্য মিডিয়া সরাসরি আমরা আমাদের ওয়েবসাইটের ডেটা দেখাতে পারি, বাট আমাদের ক্রস ব্রাউজার সাপোর্ট চেক করতে হবে। যেমন বিভিন্ন ব্রাউজারের মধ্যে কিছু রেস্ট্রিকশন থাকে, যে মানে তুমি ওখানের মধ্যে কাঙ্ক্ষিত অডিও বা এই যে অটো প্লে অপশনসগুলো অ্যাপ্লাই হয় না, ওগুলোর জন্য তোমাকে কিছু পারমিশন দিতে হবে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে, যে মানে আমরা যদি এই টাইপের ট্যাগসগুলো ব্যবহার করি প্রজেক্টের ক্ষেত্রে, তখন আমাদেরকে কি কি ইয়ে করতে হবে, তো সেটা নোট ডাউন করে রাখলে ভালো। এরপর একটা ট্যাগ আছে যেটা ওয়েবসাইটের শুরুতে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এসইওর ক্ষেত্রে, সেটা হচ্ছে মেটা ট্যাগ। তো মেটা ট্যাগ মূলত হেড অপশনের মধ্যে যে হেডার ট্যাগ যেটা থাকে, মূলত তোমাদের হেডার ট্যাগটা এইভাবে বুঝায়। আমি এই ট্যাগগুলো মুছে দিই। এইচ এই যে হেডার ট্যাগ, এই যে এখানের মধ্যে আমাদের মূলত মেটা ট্যাগটা থাকে। তো মেটা ট্যাগ মূলত ব্রাউজার বা সার্চ ইঞ্জিনে তোমার এই যে সাইডের কি বা সাইটটা কিরকম ওইটার একটা ইনিশিয়াল ডেটা ওদেরকে দেয়, যে মানে হ্যাঁ আমার সাইটটা এরকম এরকম এরকম। মিটার ট্যাগ নিয়ে আরো কিছুটা ইয়া থাকবে আমাদের এখানে, যেমন আমরা ধরো প্রথমত এটা থাকবে চার্টসেট UTF-8। তো এটা হচ্ছে যে মূলত UTF-8টাকে এভাবে বোঝায়, যে আমরা এখানে যাই। ওকে, সো এটা হচ্ছে মূলত একটা এনকোডিং সাপোর্ট, যেটা দিয়ে আমাদের মূলত ভাষাটা, তো এটা হচ্ছে যে ইউনিভার্সাল ক্যারেক্টার এনকোডিং সাপোর্ট, যেটা বিভিন্ন ক্যারেক্টারকে বুঝতে সাহায্য করে। যে আমরা এখানে অনেক ধরনের ক্যারেক্টার ব্যবহার করছি, কেউ বাংলা ব্যবহার করলো, কেউ হিন্দি ব্যবহার করলো, কেউ বা ইংলিশ ব্যবহার করলো। তো এই যে ক্যারেক্টার রেকগনিশন সাপোর্টটা, এটা মূলত এভাবে দেওয়া হয়। তো এখানের মধ্যে অনেক ধরনের ভার্সন আছে, যেমন UTTF আছে, UTT-7 আছে। তো ডিফারেন্ট 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 ভার্সন ডিফারেন্ট ডিফারেন্ট সাপোর্ট দেয়। তো UTTF-টা হচ্ছে ইউনিভার্সাল 8। তো এটা মূলত আমরা ইউনিভার্সাল কাজের ক্ষেত্রে ব্যবহার, অর্থাৎ এখানে যদি আমি বাংলা ব্যবহার করি সেটাকে এটা সাপোর্ট দেবে, কোনো প্রকার প্রবলেম আমরা ফেস করব না। তো এখানের মধ্যে আমরা মূলত দুইটা নেম এবং কন্টেন্ট, দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, যেখানের মধ্যে ভিউ পয়েন্ট। তো ভিউ পয়েন্ট মোবাইল ফ্রেন্ডলি পেজের জন্য অনেক দরকারি, যেমন ডিসক্রিপশনের সার্চ রেজাল্ট শো হয়, তাই কনফিউজ না করে সংক্ষিপ্ত ক্ষেত্রে দরকার পড়ে। এটা মূলত মোবাইলের জন্য আমি মূলত এখানে ভিউ পয়েন্টটা দিলাম, যাতে যখন এটা মোবাইলে যাবে তখন মোবাইলের দিক থেকে, যেমন যেমন আমাদের মোবাইলের মধ্যে একটা অপশন থাকে ডেস্কটপ অপশন, রাইট? তো আমরা পিসি থেকে যখন মোবাইলে যাই, কিছু কিছু সাইট আছে সেগুলো ডেস্কটপেই থাকে, অর্থাৎ আপনি মোবাইলে যাওয়ার পরও সেটা রেসপন্সিভ হয় না। রেসপন্সিভ না মানে অপটিমাইজড হয় না, মানে জিনিস উপরে নিচে সরে না, সর্বদা ফিক্সড
কিন্তু যখন আমরা ভিউ পয়েন্ট ব্যবহার করব তখন আমাদের জিনিসটা মোবাইল ডিভাইস সেটাকে অপটিমাইজ করার চেষ্টা করবে, মানে ধরো সাইড বারটাকে উপরে দিয়ে দিল, মিডলটাকে নিচের দিকে রাখলো, মানে এইভাবে কাস্টমাইজ করার চেষ্টা করবে। এই জন্য আমরা মূলত মোবাইল ভিউ পয়েন্টের জন্য ভিউ পয়েন্টটা ব্যবহার করলাম। এছাড়া এখন আমি চাচ্ছি আমার এখানের মধ্যে আমার সাইট সম্পর্কে একটা জিনিস অ্যাড করতে। ধরো সাইডের আগে আমরা নেম অ্যাট্রিবিউটটা নিয়ে ওকে, নেমের মধ্যে আমি ডিসক্রিপশন অ্যাড করি প্রথমে। আমি প্রথমে ডিসক্রিপশন অ্যাড করলাম। তো ডিসক্রিপশন অ্যাড করার পর এখন তো আমি ভিউ পয়েন্টের মতো আমি ডিসক্রিপশন লিখলাম, নেম দিলাম, বাট নেমের মধ্যে তো আমাদের কোনো প্রকার কন্টেন্ট নেই, আমাদের একটা কন্টেন্ট অ্যাড করতে হবে। যেমন এখানে ভিউ পয়েন্ট হচ্ছে যে আমাদের নেম, এবং এই ভিউ পয়েন্টটা মূলত কাজ কি করে, এটা মূলত উইথ ইনিশিয়াল স্কেল এগুলোকে আপগ্রেড করে বা অপটিমাইজ করার কাজ করে। সিমিলারভাবে আমরা এখানে কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যে আমি লিখে দিলাম আমাদের সাইডের ডিসক্রিপশন। ওকে, সো এটা হচ্ছে আমাদের সাইডের ডিসক্রিপশন। ওকে, এর পরের পার্টের মধ্যে আমরা আরেকটা মেটা ট্যাগ নেব। তো তোমাদের সাইডের ক্ষেত্রে অনেক ধরনের মেটা ট্যাগ ইউজ হইতে পারে, যেমন ধরুন টাইটেলের ক্ষেত্রে একটা মেটা ট্যাগ, বা তো আমি এখানের মধ্যে এবার একটা কিওয়ার্ডস নিব, অর্থাৎ এই এই ধরনের ওয়ার্ডসগুলো যদি কেউ সার্চ মারে যাতে আমাদের সাইট শো করে ওই জন্য। অর্থাৎ ধরো কেউ সার্চ মারলো সি, তো সি নামের যতগুলো সাইট আছে সেগুলো শো করবে। এন সার্চ মারলো তো এন যে যে সাইটগুলোতে ব্যবহার হয়েছে সেটা সার্চ মারবে। এগুলো হচ্ছে কিওয়ার্ডস। তো আমি ধরো কিওয়ার্ডস এড করি, তো আমরা কিওয়ার্ডসগুলোকে মূলত এইভাবে কমা দিয়ে অ্যাড করলাম। এটা হয়ে গেলো আমাদের কিওয়ার্ডস। এবার আমরা চাইলে আমাদের সাইডের অথর নেম অ্যাড করতে পারি মেটা ট্যাগের মধ্যে। আমরা ধরো অথর, আমরা অথর দিলাম এবং অথরের মধ্যে কন্টেন্ট দিই, আমার নামটা দিয়ে দিই। ওকে, এরপর আমরা আরেকটা মেটা ট্যাগ অ্যাড করতে পারি, যেটা হচ্ছে মূলত এই যে কন্টেন্ট ক্রলিং করা হয় বিভিন্ন বটসের মাধ্যমে, যাতে তারা আমার কন্টেন্টটাকে ক্রল করে এবং সেটাকে নিজেদের ডেটাবেসে অ্যাড করে। সেটার জন্য আমরা ওদেরকে একটা পারমিশন দিব। তো আমরা এখানে সিম্পলি রোবটস, রোবটস লিখলাম, আমি এখানে কন্টেন্ট দিলাম ইন্ডেক্স। আমি প্রথমে কন্টেন্টটা দিলাম যে ইন্ডেক্স, এবং কমা দিয়ে আমি এখানে ফলো করে দিলাম। তো এটা কি করবে, যখনই এটা ইন্ডেক্সড করা হবে আমাদের এই ফাইলটা, তখন ব্রাউজারের ক্রলিং যে বটসগুলো থাকে, বটসগুলো আমার কন্টেন্টটাকে ইন্ডেক্সড করবে, এবং যেহেতু আমি ফলো দিয়েছি সেটা আমার কন্টেন্টটাকে ইন্ডেক্সড করবে। ইন্ডেক্স করবে, আমি যদি আনফলো দিতাম তাহলে সে আমার কন্টেন্টটাকে ইন্ডেক্সড করতো না, মানে চোখে পড়তো না। ওই জন্য আমরা মূলত এটা ব্যবহার করলাম। এছাড়া আমাদের আরেকটা ট্যাগ আছে যেটা আমরা আমাদের প্রজেক্টসে বা জাভাস্ক্রিপ্ট যারা যখন আমরা আমাদের প্রজেক্টসে জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করব, তখন জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করার জন্য আমরা মূলত স্ক্রিপ্ট ট্যাগটা ব্যবহার করি। তো এটা তোমাদের স্যারের, তোমাদের জাভাস্ক্রিপ্ট ক্লাস যেটা চলছে, তো ওখান থেকে আপনারা হয়তো জানতে পারবেন জাভাস্ক্রিপ্ট ক্লাসের মধ্যে এই ট্যাগটা ব্যবহার করা দেখিয়েছে। সো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। তো স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে জাভাস্ক্রিপ্টকে ইনলাইন বা এক্সটার্নাল ফাইল অ্যাড করা হয়, এটি ডোম ইন্টারেক্টিভিটির জন্য ইউজ হয়। তো ডোম ইন্টারেক্টিভিটিকে কন্ট্রোল করার জন্য ব্যবহৃত হয়। তো আমি এক্সাম্পল স্বরূপ একটা বেসিক জাভাস্ক্রিপ্ট লিখি, কনসোল ডট লগ। হ্যালো, এটা হচ্ছে একটা বেসিক জাভা। ওকে, আমি এটাকে যদি এখন ওপেন করি, আমরা একটা কাজ করি, এখানে দেখাচ্ছে না কারণ আমি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করছি, আমি এটা এইচটিএমএল এর মধ্যে জাভাস্ক্রিপ্টটা ব্যবহার করেছি। তো মূলত এইভাবেই তোমাদের জাভাস্ক্রিপ্টটা করা হয়। এছাড়া আরেকটা অপশন আছে, আমরা যদি এখানে কনসোল অর্থাৎ লেখার জায়গায় আমরা ডাইরেক্ট কোনো ফাইল শো করতে চাই,
তখন আমরা সিম্পলি ওপেন ট্যাগে যাব, এখানে আমরা লিখব এসআরসি সোর্স। সোর্সের মধ্যে গিয়ে আমরা যেরকম ওখানের মধ্যে বিভিন্ন ফাইলের অ্যাড্রেস দিয়েছিলাম, ওরকম আমরা আমাদের ফোল্ডারের ভিতরে থাকা ফাইলটার অ্যাড্রেস দিব। তো আমি ধরো লিখলাম এইভাবে, তো এই ফাইলটা আমার থেকে নেই, বাট আমি এবার লিখলাম যে মানে যখন আমাদের ইনিশিয়ালাইজড হবে এই ফাইলটা, অর্থাৎ ইন্ডেক্স ডট এইচটিএমএলটা যখন আমাদের ব্রাউজার ইন্ডেক্সড হবে, তখন স্ক্রিপ্ট এটা রান হবে। অর্থাৎ জেএস ফোল্ডারের মধ্যে অ্যাপ ডট জেএস নামে একটা ফাইল আছে, যেটা ইনিশিয়ালাইজড করা হবে। সো এটা হয়তো এখানে দেখাবে না, হ্যাঁ এখানে দেখাবে না, যেহেতু আমরা এখানে কোনো প্রকার এইচটিএমএল এর ওরকম ট্যাগগুলো লিখিনি, জাস্ট এক্সাম্পল স্বরূপ এটা দেখানো হয়েছে স্ক্রিপ্টে। তো এটার মধ্যে এছাড়াও আরও অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, যে এসিং, ডেফার, টাইপ মডিউল, তারপরে নো মডিউল। সো যেমন ধরো এখানের মধ্যে যদি আমরা আরেকটা অ্যাট্রিবিউট বুঝাই, যেটার নাম হচ্ছে ডিফার। সেই ডিফারটা কি, স্ক্রিপ্ট ডাউনলোড হলেও ডম পার্সিং শেষ হওয়া পর্যন্ত এক্সিকিউট পারবে না, অর্ডারিং বজায় রাখবে। এটাই মূলত হচ্ছে যে ডেফারের মেন কাজ। এটা তোমাদের জাভা স্ক্রিপ্টের মধ্যে থাকবে, আপনাদের জাভা স্ক্রিপ্টের মধ্যে, যেটা আপনারা ওখানের মধ্যে জানতে পারবেন। সো এখানে এটা অতটা আমরা ডিটেল নিচ্ছি না, যেহেতু এটা জাভা স্ক্রিপ্টের পার্ট। এছাড়া আরেকটা অ্যাট্রিবিউট আছে, যেটা হচ্ছে যে অ্যাসিঙ্ক। তো ডাউনলোড ও এক্সিকিউট অর্থাৎ অর্ডারিং নাও ধরে ইউজ ফর ইন্ডিপেন্ডেন্ট স্ক্রিপ্ট, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট স্ক্রিপ্ট যেগুলো আমরা ইউজ করি প্রজেক্টে, সেগুলোর ক্ষেত্রে আমরা অ্যাসিংটা ব্যবহার করতে পারি, যাতে সেটা আমাদের প্রজেক্টের সাথে সিঙ্ক করতে পারি। ওই ক্ষেত্রে এখানে আমাদের জাভা স্ক্রিপ্টের একটা উদাহরণ দিতে পারলে ভালো হতো, বাট ওটার মধ্যে আমার এক্সপার্টিস কম। ওটা আপনাদের হিমাংশু স্যারই ভালো বুঝাতে পারবেন। তো উনি, আশা করি ওনাদের যে নেক্সট ক্লাস আছে, তো উনি ওখানের মধ্যে হয়তো এই ট্যাগগুলো একটা ইন্ট্রোডাকশন দিতে পারবে। সো মূলত আজকের ক্লাসটা এতটুকুই ছিল। এরপরে আমরা সিক্স অর্থাৎ সিএসএস ক্লাসটা ধরবো। তো সিএসএস এর মধ্যে এতদিন আমরা যা যা শিখেছি এবং ভবিষ্যতে আমরা যা যা শিখবো, সেগুলোর উপরই আমরা মূলত সিএসএস ক্লাসটা হবে, যেখানে প্রতিদিনই কিছু কিছু প্রজেক্টস আমরা তৈরি করব। যেমন ধরেন আমরা এর আগের ক্লাসগুলোর মধ্যে ফর্ম একটা তৈরি করেছিলাম, সো সেটার উপর আমরা ধরেন কিছুটা সিএসএস স্টাইল ব্যবহার করলাম লগ ইন ফর্মের উপর, বা ধরেন একটা পোস্টের উপর সিএসএস ব্যবহার করলাম, বা ধরেন একটা হেডার, একটা ফুটার, একটা মেইন কন্টেন্ট এরিয়া ডিজাইন করলাম সিএসএস ব্যবহার করলে। সো ওগুলো আমরা সবগুলোই করব। সো আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। আর যদি কারো কোনো প্রকার প্রবলেম থাকে, বা যারা নতুন অ্যাড হয়েছেন আমাদের এই ব্যাচে, তারা আমাদের পুরানো ক্লাসগুলোর ভিডিও পেয়ে যাবেন, সেগুলো আপনারা প্লেলিস্ট থেকে দেখতে পারবেন।